হ্যালো, নমস্কার। ওয়েলকাম টু এডুকেটিভ লার্নিং হাব। এডুকেটিভ লার্নিং হাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের মডেল কোশ্চেন পেপার নিয়ে। আজকের এই মডেল কোশ্চেন পেপারটা জিওগ্রাফি সাবজেক্টের উপর আলোচনা করা হবে। তো তোমরা যারা এই চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো পর্ষদ প্রদত্ত যে মডেল কোশ্চেন পেপার দেওয়া হয়েছে ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের জিওগ্রাফির, সেটা দেখে নেওয়া যাক। দেখো, তোমাদের যেহেতু প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট এই জিওগ্রাফি, সেই জন্য তোমাদের 35টা এমসিকিউ পড়বে প্রথম সেমিস্টারে এবং সেকেন্ড সেমিস্টারে 35 নাম্বারের লং কোশ্চেনে পরীক্ষা হবে। আর 30 নাম্বার কি হবে না প্র্যাকটিক্যাল পরীক্ষা। তো দেখো, প্রথম প্রশ্ন যেটা দেওয়া হয়েছে, মানচিত্র অঙ্কন প্রস্তুত এবং অধ্যয়ন যিনি করেন তাদের কি বলা হয়? তো মানচিত্র অর্থাৎ তোমরা বুঝতেই পারছো, ম্যাপ বিষয়ক যারা অধ্যয়ন করে থাকে তাদেরকে কি বলা হয় ভূগোলে? তাদেরকে কি বলা হয়? অপশন দেখো, পরিসংখ্যানবিদ, জনসংখ্যা বিশারদ, কার্টোগ্রাফার নাকি ইঞ্জিনিয়ার। তো ম্যাপ নিয়ে যারা করে থাকে, অধ্যয়ন করে থাকে, তাদেরকে কি বলা হয় না কার্টোগ্রাফার। পরের প্রশ্ন দেখো, ম্যাচিং কোশ্চেন দেওয়া হয়েছে স্তম্ভ 1 এবং স্তম্ভ 2। দেখো, এদিকে দেওয়া হচ্ছে দর্শন, ভূতত্ত্ব, ভূজলবিদ্যা, নৃতত্ত্ববিদ্যা। তাহলে দর্শন আমরা মূলত জানি যেখানে চিন্তাধারা প্রদত্ত থাকে বা চিন্তাধারা বা চিন্তন শক্তি ক্ষমতা থাকে, সেখানে সেটাকে নিয়ে দর্শন করা হয়। তো দর্শনের সাথে আমার এখানে দেখো ভূগোল চিন্তন। তারপরে দেখো ভূতত্ত্ব, এর সাথে কিন্তু হবে ভূমিরূপ বিদ্যা। তারপরে ভূজলবিদ্যা, এর সাথে কিন্তু হবে আমাদের সমুদ্রবিদ্যা। তারপরে আছে নৃতত্ত্ববিদ্যা, হবে কি না সাংস্কৃতিক ভূগোল। ঠিক আছে, নৃতত্ত্ববিদ্যায় মূলত মানুষ নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, সেই জন্য এখানে কি হয়ে যাবে সাংস্কৃতিক ভূগোল। পরবর্তী প্রশ্ন দেখো, ছায়াপথগুলির মধ্যে দূরত্ব স্থিতিশীল, আসমান, ক্রমবর্ধমান নাকি বিকল্পভাবে ক্রমবর্ধমান ও ভাসমান? তো ছায়াপথগুলির মধ্যে দূরত্ব কিন্তু ক্রমশ বাড়তেই থাকে, ওই জন্য অ্যান্সার হয়ে যাবে কি না ক্রমবর্ধমান। পরের প্রশ্ন দেখো, তোমাদের অ্যাসাম্পশন এবং রিজন দেওয়া হয়েছে, অর্থাৎ বিবৃতি এবং তার কারণ দেওয়া হয়েছে। এখানে দেখো বলা হয়েছে পৃথিবীর স্তরযুক্ত কাঠামো আছে, অর্থাৎ আমরা পৃথিবীর ভূঅভ্যন্তর ভাগে যদি প্রবেশ করি, তো সেখানে মূলত কি দেখতে পাই না ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল স্তর দ্বারা গঠিত। এর কারণ এখানে কি বলা রয়েছে দেখো, পৃথিবী পৃষ্ঠ থেকে যত পৃথিবীর অভ্যন্তরে যাওয়া যায় ততই কিন্তু পদার্থের ঘনত্ব কমতে থাকে। এটা কি সঠিক? আমরা কি জানি না পৃথিবী থেকে যতই গভীরে যাওয়া যায় ততই কিন্তু পদার্থের ঘনত্ব বাড়তে থাকে। সেই জন্য এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কি না এ হলো সঠিক, অর্থাৎ বিবৃতিটি সঠিক কিন্তু কারণটি ভুল। তো অ্যান্সার হয়ে যাবে কি সি। পরের প্রশ্ন দেখে নাও, ভূমিকম্পের তরঙ্গ যে অঞ্চলে রেকর্ড হয় না, অর্থাৎ ভূমিকম্প তরঙ্গ যেখানে ধরা পড়ে না, সেটিকে কি বলা হয়? ছায়া অঞ্চল, রামধনু অঞ্চল, কৃষ্ণ অঞ্চল নাকি আলোকিত অঞ্চল? এইখানে অ্যান্সার হয়ে যাবে কি না ছায়া অঞ্চল। এটি মূলত পি তরঙ্গের ক্ষেত্রে দেখা যায় 104 ডিগ্রি থেকে 143 ডিগ্রির মধ্যে এই পি তরঙ্গ কিন্তু ধরা পড়ে না। ঠিক আছে, এই জন্য একে কি বলা হয়, এই অঞ্চলকে ছায়া অঞ্চল বলা হয়ে থাকে। পরের প্রশ্ন দেখো, মহাদেশীয় ভূত্বকের গড় গভীরতা কত? 5 কিমি, 15 কিমি, 20 কিমি নাকি 30 কিমি? তো এই ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কি না 30 কিমি। এরপরে দেখো, কোন ধরনের আগ্নেয়গিরিতে সান্দ্র লাভা প্রবাহিত হয়? তো এক্ষেত্রে অ্যান্সার হবে কি না বিমিশ্র আগ্নেয়গিরি। পরের প্রশ্ন, ড্যাশ যন্ত্রের দ্বারা ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি রেকর্ড করা হয়? তো অপশন দেখো, সিসমোগ্রাফ, রিক্টার স্কেল, মার্কালি স্কেল নাকি ক্লাইনোমিটার? তো কোন যন্ত্রের দ্বারা ধরা হয় না সিসমোগ্রাফ যন্ত্রের দ্বারা। আর রিক্টার স্কেল বা মার্কালি স্কেলে কি করা হয় না ভূমিকম্পের মাত্রা ও তীব্রতা মাপা হয়। আর ক্লাইনোমিটার কি করা হয়? ক্লাইনোমিটারের কাজ মূলত ভূমিভাগের নতি বা ঢাল নির্ণয় করা। ঠিক আছে, তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কি না সিসমোগ্রাফ। পরের প্রশ্ন দেখে নাও, যে ধরনের শক্তির মাধ্যমে মহাদেশ গঠিত হয় সেটি কি? অন্তর্জাত শক্তি, বহির্জাত শক্তি, কোরিওলিস শক্তি নাকি ভৌগোলিক শক্তি? তো এক্ষেত্রে মূলত মহাদেশ গঠিত হয়ে থাকে অন্তর্জাত শক্তি দ্বারা। আর কোন ভূগাঠনিক প্রক্রিয়া বা আলোড়ন যদি বলা হতো, তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যেত কিন্তু মহীভাবক আলোড়ন। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটি সুনামির জন্য দায়ী নয়? ভালো করে প্রশ্ন পড়বে, এইরকম প্রশ্ন থাকে কিন্তু কোনটি নয়। অনেকেই তোমরা ভালো করে প্রশ্ন না পড়ে অ্যান্সার দিয়ে দাও। এখানে বলা হয়েছে দায়ী নয় কিন্তু। অপশন দেখো, সামুদ্রিক ভূমিকম্প, অগ্নুৎপাত, মহিষবান বরাবর ভূমিধস নাকি মৃত্তিকা ক্ষয়?
তো এই ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু মৃত্তিকা ক্ষয়। মৃত্তিকা ক্ষয়ের কারণে কিন্তু সুনামি সৃষ্টি হয় না, এটা কমন ব্যাপার। দেখো পরবর্তী প্রশ্ন তিনটির জন্য 11, 12, 13 দাগ নাম্বারের জন্য এখানে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে দেওয়া আছে লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3 এবং লেয়ার 4। তো আমরা কি জানি, লেয়ার 1 মূলত ট্রপোস্ফিয়ার, লেয়ার 2 মূলত স্ট্র্যাটোস্ফিয়ার, লেয়ার 3 মূলত মেসোস্ফিয়ার, লেয়ার 4 থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার। তো এখানে দেখো এই স্তর বিন্যাসের উপরে তিনটি প্রশ্ন দেওয়া হয়েছে। নিম্নলিখিত কোন বায়ুমণ্ডলীয় স্তরে ওজনের ঘনত্ব সর্বাধিক থাকে? লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3 নাকি লেয়ার 4? তো আমরা কি জানি, বায়ুমণ্ডলে যে স্তরে ওজনের ঘনত্ব সব থেকে বেশি থাকে সেটা হলো স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে, অর্থাৎ লেয়ার 2 স্তরে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু লেয়ার 2। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন যুগ্ম স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতাও বৃদ্ধি পায়? তাহলে কোন স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে? দেখো এই ক্ষেত্রে অ্যান্সার আছে কিন্তু লেয়ার 2 এবং লেয়ার 4, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার এবং আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার স্তরে কিন্তু উচ্চতা যতই বৃদ্ধি পায় ততই কিন্তু উষ্ণতা বাড়তে থাকে। ট্রপোস্ফিয়ারে কিন্তু কি হয় না, উচ্চতা বৃদ্ধির সাথে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা হ্রাস পেতে থাকে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু লেয়ার 2 এবং লেয়ার 4। পরের প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন উষ্ণতা লক্ষ্য করা যায়? অর্থাৎ এই যে চারটি স্তর ডায়াগ্রামে দেওয়া আছে, এই চারটির মধ্যে কোন স্তরে সর্বনিম্ন উষ্ণতা লক্ষ্য করা যায়? এক্ষেত্রে অ্যান্সার দেখো হয়ে যাবে লেয়ার 3 অর্থাৎ মেসোস্ফিয়ার স্তরে। পরবর্তী প্রশ্ন, সামুদ্রিক লবণ, ধূম্রকণা, সূক্ষ্ম মাটি এগুলিকে একসাথে কি বলা হয়? গ্যাস সমূহ, উল্কা সমূহ, ধূলিকণা নাকি জলীয় বাষ্প? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু ধূলিকণা। আমরা সেই অ্যারোসল পড়েছিলাম ক্লাস 10-এ, তো সেই কনসেপ্টটা। তারপরে দেখো ওজোন স্তর বিন্যাসের জন্য সর্বাধিক কোন গ্যাস দায়ী? আমরা কি জানি না, ক্লোরোফ্লুরোকার্বন, যেটা কিন্তু এসি, ফ্রিজ, রেফ্রিজারেটর এইগুলো থেকে নির্গত হয়। তো অ্যান্সার হয়ে যাবে কিন্তু ক্লোরোফ্লুরোকার্বন। দেখো পরের পার্ট বি, এই এতক্ষণে কিন্তু 15 নম্বর অবধি কিন্তু প্রাকৃতিক ভূগোলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হলো। এবার পার্ট বি অর্থাৎ মানবীয় ভূগোল নিয়ে আলোচনা করা হবে। দেখো 16 নম্বর প্রশ্ন কি বলা রয়েছে, দাবি অর্থাৎ অ্যাসারশনে বলা হয়েছে সাংস্কৃতিক ভূগোলের ক্ষেত্রটি মানবীয় ভূগোলের ক্ষেত্রের অন্তর্গত। অর্থাৎ সাংস্কৃতিক ভূগোল কি করে না, মানবীয় ভূগোলের মধ্যে আলোচনা করা হয়। কারণ কি না, মানবীয় ভূগোল সাংস্কৃতিক ভূগোলের উপর হস্তক্ষেপ করে। অর্থাৎ মানবীয় ভূগোলে যদি আলোচনা করারই থাকে তো সেখানে কিন্তু সাংস্কৃতিক ভূগোলের উপর চর্চা করাই হবে। সেই জন্য এক্ষেত্রে অ্যান্সার কি হবে না, দাবি এবং কারণ দুটোই সত্য এবং কারণের সঠিক ব্যাখ্যা হলো দাবিটি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, কোন ধারণাটি স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম নামে পরিচিত? দেখো পরিবেশ নিয়ন্ত্রণবাদ, সম্ভাবনাবাদ, সুবিধাবাদ নাকি নবনিয়ন্ত্রণবাদ? আমরা ভূগোলে মূলত তিনটি জিনিস নিয়ে আলোচনা করে থাকি, পরিবেশ নিয়ন্ত্রণবাদ, সম্ভাবনাবাদ এবং নবনিয়ন্ত্রণবাদ। তো নিয়ন্ত্রণবাদ অ্যাকচুয়ালি মানুষকে প্রকৃতি কন্ট্রোল করে, আর সম্ভাবনাবাদের ক্ষেত্রে কি দেখা যায়, প্রকৃতি মানুষের সামনে কিছু সম্ভাবনা বা সুযোগ সুবিধা তুলে ধরে এবং মানুষ সেইগুলোকে কাজে লাগায়। আর লাস্টে কি রয়েছে, নবনিয়ন্ত্রণবাদ, এইটার আলোচনা করা হয়েছে স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম নামে পরিচিত। তো অ্যান্সার হয়ে যাবে কি ডি। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি মানবীয় ভূগোলের আলোচনার ক্ষেত্র নয়? জনবসতি, পরিবহন নেটওয়ার্ক, শিল্প নাকি ভূসংস্থান? তো এক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে ভূসংস্থান যে কথাটি রয়েছে এটা কিন্তু মানবীয় ভূগোলের আলোচনার ক্ষেত্র নয়। পরের প্রশ্ন দেখো 18 নম্বরে হয়ে যাওয়ার পরে 19 থেকে 21 নম্বর দাগ নাম্বার পর্যন্ত তোমাদের একটা কেস স্টাডি দেওয়া হবে। তো এইখানে মূলত যে কেস স্টাডিটা দেওয়া হয়েছে সেটা মূলত ট্রাক ফার্মিং বা হর্টিকালচার বা উদ্যান কৃষি বা বাজার বাগান কৃষির উপর দেওয়া হয়েছে। তো বাজার বাগান কৃষি নিয়ে তার বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। এর উপরে বেস করে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, দেখো কোথায় বাজার বাগান কৃষিকে ট্রাক ফার্মিং বলা হয়ে থাকে? দেখো ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র নাকি নিউজিল্যান্ড? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কি না, আমেরিকা যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন, কোনটি বাজার বাগান কৃষি ও হর্টিকালচারের মধ্যে সঠিক নয়? দেখো কি দেওয়া আছে, এটি শ্রম ও মূলধন নির্ভর কৃষি ব্যবস্থা, এর জন্য শীতল অঞ্চলে সবুজ ঘর ও কৃত্রিম গরমের প্রয়োজন হয়, এই ব্যবস্থায় ক্ষুদ্র সেচ ও জৈব সারের ওপর অনেক গুরুত্ব জোর দেওয়া হয়, ডি এই বিস্তৃত অঞ্চল জুড়ে সংগঠিত হয় এটি এবং অনেক দূর পর্যন্ত হয়। তো আমরা যদি বাজার বাগান বা উদ্যান মানে কি, আমাদের উদ্যান মানে অ্যাকচুয়ালি আমাদের বাড়ির পাশেই যে সমস্ত ফসলগুলো চাষ করা হয়ে থাকে। তো এইখানে অপশন যেটা বলেছে বিশাল অঞ্চল জুড়ে হয় এবং অনেক দূর পর্যন্ত হয়,
এইটা কিন্তু হর্টিকালচার বা বাজার বাগান কৃষির সাথে ম্যাচ করে না, সেই জন্য অ্যান্সার হবে কি ডি। পরের প্রশ্ন দেখলাম, কোন ফুল নেদারল্যান্ডের বিশেষত্ব? নেদারল্যান্ডে খুব সুন্দর একটা ফুল চাষ করা হয়, সেটা হচ্ছে টিউলিপ ফুল। খুব দারুণ দেখতে লাগে টিউলিপ ফুল। তো এই ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার এ। পরবর্তী প্রশ্ন দেখো 22 দাগে, ড্যাশ অঞ্চলে বসবাসকারী আদিবাসীরা শিকার করে বেঁচে থাকে। দেখো আমাদের যদি মানবীয় ভূগোল আমরা পড়ি, আলোচনা করি, তো সেক্ষেত্রে কিন্তু মানুষ এবং পরিবেশের সম্পর্ককেই মূলত সেখানে দেখানো হয়েছে। তো মানুষ পরিবেশে যেখানে বসবাস করবে সেখানে নিশ্চয়ই তাকে বেঁচে থাকতে হবে, তাই কোন ধরনের পরিবেশে মানুষকে শিকার করে বেঁচে থাকতে হয়? তো দেখো, নাতিশীতোষ্ণ জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু, ব্রিটিশ জলবায়ু, নাকি খুব শীতল ও অত্যন্ত উষ্ণ জলবায়ু? দেখো, আমরা যদি দেখি খুব শীতল এবং অত্যন্ত উষ্ণ জলবায়ু, সেখানে যদি মানুষ বসবাস করে সেখানে কিন্তু মানুষজন সেই রকম সুযোগ সুবিধা পাবে না। সেই জন্য তাদেরকে বেঁচে থাকার জন্য শিকার করতে হবে। বিভিন্ন পশু কিন্তু তারা শিকার করে সেখানকার আদিবাসীরা বেঁচে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো, সব থেকে আদিম থেকে শুরু করে সব থেকে আধুনিক পর্যন্ত নিম্নলিখিত প্রাথমিক কার্যক্রমগুলিকে সাজাও। অর্থাৎ প্রথমে যেটি হয়েছে সেই তারপরে কিন্তু যেগুলো স্টেপ বাই স্টেপ হয়েছে সেগুলোকে সাজাতে বলেছে। তাহলে দেখো এক্ষেত্রে কি হবে, অপশন নাম্বার 3, অর্থাৎ মানুষ প্রথমে কি করতে শিখলো না, শিকার ও সংগ্রহ করতে শিখলো। ঠিক আছে, তারপরে হয়ে যাবে কি গৃহপালিত পশুপালন, অর্থাৎ তারপরে মানুষজন কি করতে শিখলো, পশুপালন করতে শিখলো, অর্থাৎ গৃহপালিত পশুপালন করতে শিখলো। তারপরে কি করলো মানুষজন না, যাযাবর পশুপালন, অর্থাৎ যাযাবর পশুপালন আরম্ভ করলো। এবং তারপরে কি করলো না, বাণিজ্যিক ভাবে পশুপালন আরম্ভ করলো। তো স্টেপ বাই স্টেপ সি ডি বি আর এ হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোন ধরনের খনিতে বৃহৎ ও দ্রুত উৎপাদন পাওয়া যায়? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে না খোলা ঢালাই খনন। খোলা ঢালাই খননে কিন্তু দ্রুত উৎপাদন সম্ভব হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, ব্রাজিলের কোন প্রদেশে সব থেকে বেশি কফি উৎপাদিত হয়? সাও পাউলো, মিনাস গেরাইস, পারানা, নাকি মাটাগ্রাসো? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কি মিনাস গেরাইস। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম কার্পাস উৎপাদক দেশ কোনটি? ব্রাজিল, আমেরিকা যুক্তরাষ্ট্র, ভারত, নাকি চীন? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু ভারত। পরবর্তী প্রশ্ন দেখে নাও, নিচের কোন ক্ষেত্রে নিযুক্ত ব্যক্তি সোনালী পোশাক শ্রমিক নামে পরিচিত? দেখো, আমরা যদি দেখি অর্থনৈতিক কার্যাবলী, তো সেইখানে আমাদের প্রাথমিক শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ থেকে পঞ্চম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ অবধি ভাগ করা হয়েছে তাদের পেশা অনুযায়ী, এবং তাদেরকে বিভিন্ন কলার ওয়ার্কার নামে নাম দেওয়া হয়েছে। তো সোনালী পোশাক কারা পরিহিত করে থাকে না, আমাদের পঞ্চম বা কুইনারি বা অতি নব্য স্তরের যে সমস্ত শ্রমিক রয়েছে তারা কিন্তু পরিধান করে থাকে। তো এই ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু অতি নব্য। তো এতক্ষণে কিন্তু মানবীয় ভূগোলের প্রশ্ন গেল। এরপরে পার্ট সি শুরু হচ্ছে ভারতের ভূগোল নিয়ে। দেখো, ভারতের ভূগোলের প্রথম প্রশ্ন যেটি, নিম্নলিখিত দ্রাঘিমাগত বিস্তৃতির মধ্যে কোনটি ভারতের সীমার জন্য প্রাসঙ্গিক? তো এক্ষেত্রে আমরা সবাই জানি যে 68°7' পূর্ব থেকে 97°25' পূর্ব পর্যন্ত ভারতের দ্রাঘিমারেখা বিস্তার। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক সীমানা রয়েছে কার সাথে? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের সাথে। পরের প্রশ্ন, নিচের কোন নদীটি একটি গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রসারিত হয়েছে? আমরা ক্লাস 10-এই পড়েছি যে গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে মূলত নর্মদা এবং তাপ্তি এই দুটি নদী প্রবাহিত হয়েছে। এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন এ। পরের প্রশ্ন, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু গুরু শিখর। পরবর্তী 32 নম্বর কোশ্চেন, এটা 32 দাগ নাম্বার হবে, কোন নদীটি দক্ষিণ গঙ্গা নামে পরিচিত? তো দক্ষিণ গঙ্গা নামে যদি পরিচিত হয় সেটা হবে গোদাবরী। গোদাবরী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী নামেও পরিচিত। পরের প্রশ্ন দেখো, 33, 34 এবং 35 দাগ নাম্বারে কিন্তু তোমাদের পরীক্ষাতে প্রশ্নপত্রে এরকম একটা ম্যাপ দেওয়া থাকবে ভারতের, এবং 3টি জায়গা মার্ক করে দেওয়া থাকবে এরকম। দেখো, এখানে একটা এ, এখানে বি নদী দিয়েছে, এখানে হচ্ছে যে সি দেওয়া আছে। ঠিক আছে, এই 3টি জায়গা এরকম ভাবে মার্ক করে দেওয়া থাকবে, এবং কোশ্চেন থাকবে এরকম, প্রদত্ত মানচিত্রে এ হলো ভারতের একটি গুরুত্বপূর্ণ ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য। এটি কোন ভূতাত্ত্বিক ভূমিরূপকে চিহ্নিত করে? নীলগিরি পর্বত, পশ্চিমঘাট পর্বত, রাজমহল পর্বত, নাকি রাজমহল পাহাড়, নাকি সাতপুরা পর্বতমালা? তো এইখানে যদি দেখো এই জায়গাটায় কি রয়েছে আমাদের সাতপুরা পর্বতমালা। দেখো, এবার পরের প্রশ্ন দেখো, প্রদত্ত মানচিত্রে বি হলো ভারতের একটি গুরুত্বপূর্ণ নদী, এই নদীটি কোনটি?
নর্মদা, কৃষ্ণা, লুনি নাকি কাবেরী? তো দেখো এই যে দেওয়া আছে, এই যে বি দেওয়া আছে, এই নদীটা কি না আমাদের কাবেরী নদী। পরের প্রশ্ন দেখো, মানচিত্রে সি হলো ভারতের একটি উপকূলীয় সমভূমি যেখানে একাধিক কয়াল রয়েছে। এই উপকূলীয় সমভূমিটির নাম কি? মালাবার উপকূল, গুজরাট, করমন্ডল নাকি কঙ্কন? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু মালাবার উপকূল। দেখে নাও এই জায়গাটা, কেরালের এই জায়গাটায় অবস্থিত কিন্তু আমাদের মালাবার উপকূল। তো এই গেল পর্ষদ প্রদত্ত 35টা মডেল কোশ্চেন পেপার। প্রত্যেকটা স্কুলে কিন্তু এই মডেল কোশ্চেন পেপার অনুযায়ী প্রশ্নপত্র হবে। তো এই মডেল কোশ্চেন পেপার এর ধাঁচে তোমরা কিন্তু সেইভাবে প্রিপারেশন নিতে থাকো। তো আজকের মতো সেশন এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে। থ্যাংক ইউ।